ক্রাম রুলস বা ক্রাম নীতি, এটা অনেক গুরুত্বপূর্ণ, পরীক্ষায় বারবার আসে, তাই আমাদেরকে এটা খুব মনোযোগ দিয়ে শিখতে হবে। ওকে, তাহলে শুরু করা যাক। প্রভাবক মুক্ত বিক্রিয়া মানে এই বিক্রিয়ায় কোনো কি থাকবে না, কোনো প্রভাবক থাকবে না। কার্বনিল গ্রুপ জিনিসটা কি? কার্বনিল গ্রুপ হলো কার্বনের সাথে অক্সিজেন, এবং এটাকে বলা হয় কার্বনিল গ্রুপ। যেমন এইখানে এইটা হলো তোমার কি কার্বনিল গ্রুপ। কনফর্মেশন কি আমরা গত ক্লাসে এটা নিয়ে ডিটেলস মোটামুটি আলোচনা করেছিলাম, যে নিউম্যান প্রজেকশন কি, কনফর্মেশন কি, এগুলো নিয়ে। তাহলে এগুলো নিয়ে আশা করি এই ক্লাসে আর আলোচনা করব না, এখন আমরা সরাসরি টপিকস নিয়ে আলোচনা করব। একটা ছোট গ্রুপ একটা মধ্যম গ্রুপকে ঘিরে থাকা অবস্থায় নিউক্লিওফিলিক বিকারক কম স্থিতিক বাধা অঞ্চল হতে কার্বনিল গ্রুপকে অ্যাটাক করে বা আক্রমণ করে। আচ্ছা, নিউক্লিওফিলিক বিকারকটা হলো তোমার যারা ধনাত্মক চার্জের প্রতি আকর্ষী বা অ্যাট্রাকটিভ, বা বলা হয় যে নিউক্লিয়াসে আমরা জানি কি থাকে, নিউক্লিয়াসে আমরা জানি পজিটিভ চার্জ থাকে, সেই হিসাবে এখানে নামকরণ করা হয়েছে নিউক্লিওফিলিক, মানে পজিটিভ চার্জ লাভার, প্লাস লাভার মানে পজিটিভ চার্জ এরা ভালোবাসে। তাহলে এরা পজিটিভ চার্জকে কি করে, আক্রমণ করে, কিন্তু এরা নিজেরা হলো নেগেটিভ চার্জ। নিউক্লিওফিলিককে আমরা সংক্ষেপে এনে মাইনাস দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে নেগেটিভ চার্জ আমরা পজিটিভ চার্জকে আমরা জানি আকর্ষণ করে তারা, ফলে তারা পজিটিভ চার্জের দিকে ধাবিত হয় এবং তাদেরকে অ্যাটাক করে। কেন্দ্রে পজিটিভ চার্জ থাকবে এখানে। তাহলে নিউক্লিওফিলিক কি করবে, কেন্দ্রে আক্রমণ করবে। কোথা থেকে আক্রমণ করবে? যেখানে তোমার কম স্ট্রিক বাধা সম্পন্ন। কম স্ট্রিক বাধাটা কি? স্ট্রিক বাধা হলো দুইটা প্রতিস্থাপকের ভিতরে, দুইটা বড় প্রতিস্থাপক থাকে, তারা একে অপরের ভিতরে একটা কি বিকর্ষণ কাজ করে, এটা কি সহজে আমরা কি বলতে পারি, স্তরিক বাধা বলতে পারি। তাহলে যেটা ছোট গ্রুপ তার বিকর্ষণটা কম, মানে তার স্তরিক বাধাটা কম। তাহলে এখানে যেহেতু স্মল গ্রুপ আছে, তাহলে স্মল গ্রুপের দিক থেকে কি করবে, নিউক্লিওফিলিকটা অ্যাটাক করবে এখানে কেন্দ্রে। আচ্ছা, কার্বনিল গ্রুপকে অ্যাটাক করবে সে, করলে যে উৎপাদ পাওয়া যাবে সেটি হবে মুখ্য উৎপাদ বা মেজর উৎপাদ। তাহলে এখানে ও যদি ছোট গ্রুপের দিক থেকে অ্যাটাক করে, মানে এখানে তোমার স্ট্রিক বাধা কি আছে, কম আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি মেজর মানে মুখ্য উৎপাদ পাবো, এবং অপরটি হবে কি গৌণ উৎপাদ। তাহলে এক্ষেত্রে আরও একটা উৎপাদ আমরা পেতে পারি, সেটা হলো গৌণ উৎপাদ। মেজর মানে এই উৎপাদটা বেশি পরিমাণ বিক্রিয়া থাকবে, এবং গৌণ উৎপাদটা মানে খুব কম বা সামান্য পরিমাণে থাকবে বিক্রিয়া। আচ্ছা, তাহলে কেন এটা মেজর হলো, কেন এটা গৌণ হলো, এই বিষয়ে আমরা আলোচনা করছি এখানে। আচ্ছা দেখো, তাহলে আমরা প্রথমে একটা কি আঁকবো, একটা নিউম্যান প্রজেকশনে একটা কার্বনিল একটা গ্রুপ সহ একটা এখানে স্ট্রাকচার আমরা রেখেছি। এখানে দুইটা কি আছে, এখানে স্মল গ্রুপ আছে, তোমার কি আছে, মিডিয়াম গ্রুপ আছে এবং লার্জ গ্রুপ আছে, তিনটে গ্রুপ আছে এখানে। আচ্ছা, এবং এখানে একটা কি আছে, আর আছে অ্যালকাইল মূলক আছে, এখানে তোমার কি আছে, আর এই যে মাঝখানে এইটা হলো তোমার কি কার্বনিল মূলক আছে। ঠিক আছে, কার্বনিল গ্রুপ। আচ্ছা, তাহলে দেখি এটা কোনো প্রভাব থাকবে না এই বিক্রিয়া। তাহলে এখানে কি করবে, নিউক্লিওফিলিকটা তোমার এখানে তোমার কি করবে, নিউক্লিওফিলিকের মাঝ বরাবর কি করবে, একে অ্যাটাক করবে। অক্সিজেন নিজে ঋণাত্মক থাকে এবং সাথে কি একটা প্রোটন চলে আসে, H+ চলে আসে। এটা হলো নিউক্লিওফিলিক বিক্রিয়া যেটা আছে, এটা তোমার বেসিক। তাহলে এখানে কি হবে, অক্সিজেন OH এ রূপান্তরিত হয়ে যাবে। এখানে এই বন্ধনটা ভেঙে যাবে, মানে এখানে অক্সিজেন কি করবে, একটা ইলেকট্রন নিয়ে আসবে। তাহলে নিয়ে আসলে কি হবে, একটা ইলেকট্রন তার বেশি হবে, তার মানে এখানে কি একটা মাইনাস চার্জে পরিণত হবে। আচ্ছা, তারপর এখানে হাইড্রোলাইসিস করলে ওখান থেকে পানির ভিতর থেকে একটা কি আছে, H+ আছে, এবং টোটালি কি হয়ে যায়, এখানে OH গ্রুপ হয়ে যায়। আচ্ছা, তাহলে এটা হলো যে তোমার এটার বেসিক, তোমার কেন্দ্রাকর্ষী বিকারকটা কিভাবে যুক্ত হয়। নিউক্লিওফিলিকটা তো অবশ্যই এখানে যুক্ত হবে, যেহেতু সে অ্যাটাক করছে এখানে কেন্দ্রে, এবং আর যেটা ছিল, আর এখানে আরই রয়ে গেছে, এটা যে কোনো কিছু হতে পারে। আচ্ছা, আর বাকি যে তিনটা ছিল পিছনে, সেটা কিন্তু তাদের মতোই রয়ে গেছে, স্মল মিডিয়াম লার্জ, তাদের মতোই রয়ে গেছে। আচ্ছা, তাহলে এটা একটু আঁকার সময় আমাদের একটু খেয়াল রাখতে হবে, এলটা এখানে বেশি গ্যাপ দেওয়া, এলটা একটু এখানে একটু ক্লোজ করে রাখতে হবে আমাদের। আচ্ছা, আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে। তাহলে দেখো, আমি সাইডে দেখাচ্ছি, এটা হলো কার্বনের সামনের ধাপ। আমরা নিউম্যান পজিশনে দেখছিলাম যে কার্বন যে সিঙ্গেল বন্ড থাকে, সিঙ্গেল বন্ডের সামনের অংশ হলো এটা, আর পিছনের অংশ হলো এই যে, আর বাকিগুলো যেগুলো আমরা আঁকবো সেগুলোর পিছনের অংশ। এখানে S, এখানে থাকবে তোমার M, আর এখানে থাকবে তোমার কি এই যে L, লার্জ গ্রুপ। এটা একটু এই বন্ধনটার পাশাপাশি আঁকবো, যেহেতু এটা ইক্লিপ্স গঠনের কাছাকাছি, সেহেতু এটার কাছাকাছি আঁকতে হবে আমাদের। আর এটা আর প্রাইম থাকবে, আর এখানে নিউক্লিওফিলিক তোমার যুক্ত হবে, আর এখানে তোমার একটা হাইড্রোক্সিল মূলক এখানে
তৈরি হয়ে যাবে। অক্সিজেনের পরিবর্তে এখানে একটা হাইড্রোক্সিল মূলক আসবে নিউক্লিওফিলিক বিকারক দ্বারা বিক্রিয়া করানোর ফলে। আচ্ছা, পরে এটাকে আমরা যদি রোটেট করি, আমরা জানি যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড কি হয়, এরা ঘুরতে পারে, এরা এরা কি করতে পারে, রোটেট করতে পারে পরস্পর। যদি আমরা 60 ডিগ্রিতে ঘুরাই তাহলে এই নিউক্লিওফিলিকটা ঘুরে যাবে এইখানে, মানে মাঝ বরাবর চলে আসবে। তাহলে এইটা কোথায় যাবে, তাহলে এইটা এই বরাবর চলে আসবে, যে এই বরাবর চলে আসছে, এবং তোমার আরটা তাহলে এই বরাবর চলে আসবে, মানে এটা একেবারে নিউক্লিওফিলিকটা মিডল পর্যায়ে চলে আসছে। আর এখানে দেখো, এখানে এলটা লার্জ গ্রুপটা সে কি করছে, সে এই নিউক্লিওফিলিকের বিপরীত বরাবর, এবং মিডিয়াম এবং স্মল গ্রুপের আগের জায়গায় বলতে গেলে আছে, সামান্য একটু তার অবস্থান বলা যায় চেঞ্জ হয়েছে, বাকি সব সেম আগের মতো। এই দেখো আগের মতো, জাস্ট একটু তারা এখানে এলটা এখানে হবে না, এলটা একটু এটার কাছাকাছি হবে, রাখতে হবে, তো জাস্ট একটু এখানে ঘুরে গেছে। আচ্ছা, তাহলে এটা হলো কি, এটা হলো এন্টি অবস্থান, ঠিক আছে। এটাকে এটা আমরা কনফার্মেশন অধ্যায় যখন পড়বো তখন বিস্তারিত জানবো যে কোনটা গস, কোনটা এন্টি, কোনটা স্ট্রাগার্ড গঠন, কোনটা ইক্লিপসড গঠন, ঠিক আছে। তাহলে এটাকে আমরা স্ট্রাগার্ড গঠনও বলতে পারি, এটাকে আমরা ইক্লিপসড বলতে পারি, ইক্লিপসড গঠনের কাছাকাছি। আচ্ছা, তাহলে চিত্রে এতে মুখ্য উৎপাদ পাওয়া যায়। আচ্ছা, এখানে এ নম্বর চিত্র, এতে মুখ্য উৎপাদ পাওয়া যায় কারণ নিউক্লিওফাইল ছোট গ্রুপের দিক থেকে অ্যাটাক করছে, যে তাহলে নিউক্লিওফাইলটা এই যে ছোট গ্রুপ স্মল গ্রুপের দিক থেকে কি করছে, সে অ্যাটাক করছে এখানে। আচ্ছা, বলে এখানে স্ট্রিক বাধা কম হবে, তাহলে 1 নম্বরটা আমাদের গেল। এখন বি নম্বর দেখি, আমরা একটা বড় গ্রুপের দিক থেকে অ্যাটাক করাই। বড় গ্রুপ বলতে এখানে আমরা মিডিয়ামটা অ্যাটাক করাবো, এই যে এম মানে এখানে মিডিয়াম। তাহলে নিউক্লিওফিলিক যদি মিডিয়াম, এখানে মিডিয়াম গ্রুপের দিক থেকে অ্যাটাক করে, যে কেন্দ্রে কার্বনিল গ্রুপটার কেন্দ্রে অ্যাটাক করে, তখন কি হবে, এ যুক্ত হবে কোন দিক থেকে, এই দিক থেকে, মিডিয়াম গ্রুপটা যেদিকে আছে এই দিক থেকে যুক্ত হবে। আচ্ছা, আর এখান থেকে তোমার এই যে অক্সিজেনের সাথে, তাহলে এটা কোন দিকে চলে যাবে, এটা এইদিকে চলে যাবে, ঠিক আছে, এই যে হাইড্রোক্সিল মূলক যুক্ত হবে এইদিকে। আর বাকি যে গ্রুপগুলো স্মল মিডিয়াম লার্জ, এগুলো এখানে কি থাকবে, সেম থাকবে, এটা এই বরাবর রাখতে হবে আমাদের। আচ্ছা, তারপর এটাকেও যদি সেম আমরা ঘুরাই তাহলে কি হবে, এই যে এটাকে এদিকে ঘুরাইলে আমরা কি হবে, দেখো এটা এদিকে ঘুরলে তাহলে এটা কি হবে, মাঝ বরাবর চলে আসবে। আর এখানে দেখো আরটা চলে আসবে এদিকে, আর হাইড্রোক্সিল গ্রুপটা এদিকে চলে আসবে। তাহলে এখানে এটার সাথে পার্থক্য কি, এটা দেখো, এটা হাইড্রোক্সিল গ্রুপটা আছে আমাদের এই সাইডে, আর এটা আছে তোমার এই সাইডে, জাস্ট বিপরীত দিকে আছে, ঠিক আছে। তো আমাদের মেইন এখানে টার্গেট থাকবে যে নিউক্লিওফাইল যে বিকিরকটা আছে এখানে, নিউক্লিওফিলিক যে কেন্দ্র আকর্ষিত বিকিরকটা, এদের আমাদেরকে কি করতে হবে, এই যে লার্জ গ্রুপ এবং একে কি করতে, পরস্পর কি এন্টি অবস্থানে, বিপরীত অবস্থানে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তাহলে এইভাবে জাস্ট আমরা আকার ক্ষেত্রে মনে রাখবো যে এটা আসবে মিডল বরাবর, আর বাকিগুলা ওদের ঘুরাইলে যে অবস্থানে আসে ওই অবস্থানে চলে আসবে। তাহলে এটা কি, এটা হলো গৌণ উৎপাদ। গৌণ উৎপাদ কেন, কারণ এখানে কি, এটা যেহেতু এর স্ট্রিক বাধা বেশি, কারণ এখানে কি, এটা একটা বড় গ্রুপ, মিডিয়াম গ্রুপ বলতে এটা একটা বড় গ্রুপ। আচ্ছা, তাহলে বড় গ্রুপে স্ট্রিক বাধা বেশি, ফলে এখানে কি খুব দ্রুত বিক্রিয়া করতে পারবে না, ফলে এখানে উৎপাদের পরিমাণ কম হবে বা সামান্য উৎপাদ তৈরি হবে। আর এখানে তোমার যেহেতু স্মল গ্রুপ খুব দ্রুত অ্যাটাক করতে পারবে, স্ট্রিক বাধা কম থাকবে এবং খুব তোমার বেশি কি করতে পারবে, এখানে উৎপাদ এবং তাড়াতাড়ি তৈরি হতে পারবে, এই জন্য এটাকে বলা হবে তোমার মুখ্য উৎপাদ, গৌণ উৎপাদ। আচ্ছা, গেল, এটা খুব সহজ। তাহলে আমাদের কোশ্চেন বলা যায় শেষ। তাহলে এখন আমরা জাস্ট একটা এক্সাম্পল দেখবো। তাহলে এটা কি লিখবো আমরা, বিতে গৌণ উৎপাদ, কারণ এখানে নিউক্লিওফাইল মধ্যম গ্রুপ এর দিক থেকে আক্রমণ করে, ফলে স্ট্রিক বাধা কি এখানে বেশি, এই জন্য এটা কি গৌণ উৎপাদ বলা হবে। আচ্ছা, এখন আমরা একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পলটা আমরা নিচ থেকে একটু দেখি, এই যে এটা দেখি, এটা একটা গ্রিগনাট বিকারক। গ্রিগনাট বিকারকটা মূলত একটা কি, একটা কেন্দ্রাকর্ষী বিকারক, ঠিক আছে। তাহলে এদেরকে আমরা যে এইটার নিউক্লিওফিলিকের পরিবর্তে আমরা কি নেব, একটা গ্রিগনাট বিকারক নেব, কারণ এও সেম কাজই করবে। এদেরকেও তুমি যে এটা চার্ট দেখলে যে কেন্দ্রাকর্ষী বিকারক কারা কারা, তার ভিতরে দেখবে যে গ্রিগনাট বিকারকও আছে। আচ্ছা, দেখি আমরা গ্রিগনাট বিকারক সাথে কার্বনিল গ্রুপের এখানে কেন্দ্রে ওরা যখন অ্যাটাক করবে তখন এখানে কি গৌণ কি মুখ্য উৎপাদ তৈরি হয়। আচ্ছা, তাহলে আমরা দেখি এখানে কি কি আছে। দেখো, ওই আগেরটার মতোই সেম, শুধু আমরা কি স্মল গ্রুপের জায়গায় এখানে হাইড্রোজেন নিচ্ছি। এই যে স্মল মিডিয়াম লার্জ, এটা কিভাবে তুমি নিরূপণ করবে, এটা হলো তোমার এটা হলো এটার আণবিক ভর অনুযায়ী তুমি এখানে হাইড্রোজেনের 1, তারপর এখানে কার্বন 12 আর 3, এখানে হাইড্রোজেন আছে 3টা, ঠিক আছে। আর এখানে আছে কার্বন দেখো 6টা আছে, আর হাইড্রোজেন আছে কত, 5টা, তার মানে অবশ্যই কি লার্জ গ্রুপ, এর থেকে বড় আণবিক ভর এর বেশি। তাহলে এই অনুযায়ী এটা আরো একটা রুলস আছে, সিআইপি রুলস, এটা আমরা পরবর্তীতে পড়ব যখন আমরা আরএস নামকরণগুলো করব, তখন আমাদের কি সিআইপি রুলস অনুযায়ী নামকরণ করতে হবে। সেক্ষেত্রে আমরা তখন বিস্তারিত জানবো কোনটা বড় গ্রুপ, কোনটার প্রাধান্য বেশি থাকবে, কোনটার প্রাধান্য কম থাকবে। আচ্ছা, তাহলে আপাতত এইটা দিয়ে পরীক্ষা আসলে আমরা এখান থেকে হাইড্রোজেন স্মল গ্রুপ হিসাবে নিব, মিডিয়াম নেব CH3 এবং C6H5 এটা নেব লার্জ গ্রুপ হিসাবে। আচ্ছা,
তাহলে আমরা দেখি, আর এখানে আর প্রাইমের পরিবর্তে আমরা এখানে নিচে এখানেও হাইড্রোজেন নিচ্ছি। আচ্ছা, তাহলে দেখি এখানে গ্রিগনেট বিকারক বন্ড MgX, এক্স মানে তোমার হ্যালোজেন, এখানে তোমার ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো থাকতে পারে, ঠিক আছে, এক্স এর পরিবর্তে এগুলো থাকতে পারে। তাহলে এখানে হ্যালোজেনের পরিবর্তে কি আছে, ব্রোমিন আছে, ম্যাগনেসিয়াম আছে, আর আর এর পরিবর্তে এখানে কি আছে, CH3 মূলক আছে, ঠিক আছে, আর মানে অ্যালকাইল মূলক যে কোনো মূলক থাকতে পারে। আচ্ছা, তাহলে আমরা দেখি গ্রিগনেট বিকারক বিক্রিয়া করাই আমরা। তাহলে দেখো এখানে এ অলরেডি কি আছে, আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক চার্জে চার্জিত হয়, আমরা জানি। আচ্ছা, তাহলে যেহেতু দেখো এ ঋণাত্মক চার্জে চার্জিত আছে, সে কি করবে, এই CH3টা কি করবে, তোমার এই যে কেন্দ্রে অ্যাটাক করবে। তাহলে এখানে কেন্দ্রে কে আছে, কেন্দ্রে আছে কি, এখানে কার্বন আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে CH3 কার্বনকে অ্যাটাক করবে, এবং এই যে স্মল গ্রুপের দিক থেকে যখন হবে, তখন কি হবে দেখো, তখন কি হবে, এ সাইডে তোমার কি হবে, CH3 যুক্ত হবে, এই যে CH3টা, আর হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত হবে একটা, আর ওই যে আগের মতোই আমাদের আর কি হবে একটা, আর বাকিগুলো সব সেম থাকবে, স্মল মিডিয়াম এগুলো সব সেম থাকবে। আচ্ছা, আমি দেখাচ্ছি। তাহলে এখন দেখো এটা কেন হাইড্রোক্সিল হয়, আমি একটু সংক্ষেপে বলি তোমাদের। দেখো যখন এখানে একটা কার্বনিল মূলক আমি আঁকি, একটা কার্বনিল মূলক নিউক্লিওফাইল, তারপর মাইনাস, যখন অ্যাটাক করবে, এখানে অ্যাটাক করলে কি হয়, মানে বন্ধনের সাথে যে ইলেকট্রনটা জড়িত আছে, সে কি করবে, অক্সিজেনের যে তড়িৎ বেশি, সে কি করবে, নিজের দিকে টেনে নিয়ে আসবে, ঠিক আছে। যেহেতু এখানে ও নিউক্লিওফিলিক অ্যাটাক করছে, তাহলে ওর দিকে টেনে নিয়ে যাবে, ও নিজে কি হয়ে যাবে, তখন অক্সিজেনটা কি হয়ে যাবে, তোমার মাইনাস চার্জে পরিণত হয়ে যাবে, এবং নিউক্লিওফিলিকটা কি হয়ে যাবে, এখানে যুক্ত হয়ে যাবে। পরবর্তীতে কি হবে, এই যে এখানে তোমার MgBr ছিল, এই MgBr এখানে কি হবে, এখানে যুক্ত হবে। MgBr যখন যুক্ত হয়, এইটাকে যদি আমরা হাইড্রোলাইসিস করি H3O পজিটিভ দ্বারা, তখন কি হবে, এই যে MgBr এখান থেকে প্রতিস্থাপিত হয়ে যাবে, তখন তোমার কি হয়ে যাবে, এটার সাথে একটা হাইড্রোজেন মানে H প্লাস, এখান থেকে একটা H প্লাস চলে আসবে, এবং MgBr এবং পানি হয়ে এখানে, এবং এখান থেকে একটা বের হবে পানি হয়ে, আলাদা হয়ে ওরা বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে শেষ পর্যন্ত কি থাকবে, শেষ পর্যন্ত এখানে একটা কি থাকবে, নিউক্লিওফিলিক থাকবে, এবং এখানে ওর হাতে যা থাকবে ওরা আগের মতোই থাকবে। তাহলে চেঞ্জ হলো কোথায়, দেখো চেঞ্জ হলো এখানে কার্বনের সাথে একটা হাইড্রোক্সিল গ্রুপ চলে আসছে, এখানে ছিল আগে শুধু অক্সিজেন, এবং এখানে একটা দ্বিবন্ধন ছিল, তাহলে এই দ্বিবন্ধনটা নাই, এখন সিঙ্গেল বন্ড হয়ে গেছে, এবং অক্সিজেন এখন, এবং এর যে নিচ থেকে অ্যাটাক করছিল বা মাঝ বরাবর বা যেখান থেকে বলো, সেখানে তোমার কি একটা এই যে নিউক্লিওফাইল যুক্ত হয়ে যাবে। এই হলো মূলত এই বিক্রিয়াটার মূলত রহস্য। তাহলে আমরা জানি মুখ্য উৎপাদ হবে কখন, মুখ্য উৎপাদ হবে যখন স্মল সাইড থেকে যখন অ্যাটাক হবে, তখন হবে কি মুখ্য উৎপাদ। তাহলে দেখো এখানে, এখানে কি আছে, ওই যে CH3টা ওর কেন্দ্রে অ্যাটাক করছিল, তাহলে এখানে CH3টা এখানে আসবে মিডল বরাবর, আমরা মনে রাখছিলাম, মনে আছে, ওই যে আমরা তখন মনে রাখছিলাম যে CH3টাকে বা নিউক্লিওফাইল যেটা আছে বা কেন্দ্রাকর্ষী বিকারক, একেবারে আমাদের একে কি একেবারে মিডল পজিশনে নিয়ে আসতে হবে, একেবারে মাঝ বরাবর। তাহলে এখানে দেখো এটা মাঝখানের ধাপগুলো আমরা লিখিনি, সরাসরি এখানে চলে আসছি, এখানে লিখছি। আর এখানে যে দেখো এখানে কি হবে, অক্সিজেনটা তো তখন কি হয়ে যাবে, OH হয়ে যাবে, তাহলে OHটা তখন কি হয়ে যাবে, এই সাইডে চলে আসবে। আর হাইড্রোজেনটা তো, হাইড্রোজেন আমরা এখানে নিছিলাম, হাতে একটা হাইড্রোজেন নিছিলাম, এখানে এই হাইড্রোজেনটা এখানে, এই যে হাইড্রোজেনটা। আর বাকিগুলা দেখো, বাকি যে জিনিসগুলো নিছিলাম ওগুলা সেমই থাকবে, তাদের জায়গা মতোই। দেখো এখানে হাইড্রোজেন, হাইড্রোজেন, CH3, এখানে এই যে CH3, এই হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, আর এই যে C6H5, C6H5 দেখো এখানে C6H5 আকারে চলে আসছে, ঠিক আছে। জাস্ট একেও কি করতে হবে, আমার একটু মনে রাখতে হবে, এই যে এখানের যে বড় গ্রুপটা, একে ঘুরেই আনতে হবে আমাদের কার এন্টি বরাবর, এখানে CH3 বা নিউক্লিওফাইল যে থাকবে তার এন্টি বরাবর, এটা মনে রাখতে হবে। লাস্ট গ্রুপটা সবসময় কি আসবে, এটার এন্টি অবস্থানে চলে আসবে মুখ্য উৎপাদটা, এইটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে দেখো গৌণ উৎপাদ যেটা, সেটার কি হবে আমি বলছিলাম, তুমি মনে রাখবা, জাস্ট সেটার শুধু জাস্ট এই যে হাইড্রোক্সিলটা কি হবে, জাস্ট স্থান পরিবর্তন করবে। জাস্ট এখানে দেখো, এখানে হাইড্রোক্সিলটা জাস্ট ঘুরে এসিডে চলে আসবে, আর হাইড্রোজেনটা এসিডে থাকবে। এর কারণ কি, এর কারণ দেখো যখন গৌণ উৎপাদটা তৈরি হবে, তখন এই যে নিউক্লিওফাইল বিকারকটা অ্যাটাক করছিল কি এই দিক থেকে, তাহলে এই দিক থেকে অ্যাটাক করলে এ তোমার মাঝ বরাবর থাকবে, এবং এর সাথে যে অক্সিজেন ছিল এটা তো OH হয়ে যাবে, এই OHটা ঘুরে কোথায়, এসিডে চলে আসবে। আর এই যে হাইড্রোজেনটা এ ঘুরে কোথায় যাবে, এ ঘুরে এসিডে চলে যাবে। এই জাস্ট আমাদের এটুক যদি আমরা মাথায় রাখি, তাহলে খুব সহজেই আমরা কি করতে পারবো, এই জিনিসগুলা তুমি বিস্তারিত